টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সবথেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনী তকমা নিয়েই থাকবো। রেহেনা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়েও বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনীর তকমা লেগেই গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলেই সবাই তার চেহারাটা মুখস্থ করে রাখে। আমারটাও ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না, সেটা হলো যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন যে ফোনে কার সাথে কথা বলেছিল, সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারা রেহানার কথাটা শুনে একটু ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথাতেই আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করত সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সেই সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাইছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সব কিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিন জেলেই যায়নি, কোনো শর্ট সার্কিটে আগুনে মারা যায়নি। সব কিছু তো তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশা কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে তার এতে লাভটা কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্যি নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বললাম। যাক সব কথা, এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সারা যাবে মানে? কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারলো, তাই বলল, আমার বাড়িতে যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজবেন্ড, সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। সারার একটা আশ্রয়ের খুব দরকার ছিল, তাই সে না করতে পারলো না। এমনিতেই প্রেগনেন্সি 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালোভাবে থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়েই তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়াই করতে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারার একটা রুম দেখিয়ে দিয়ে বলল, দেখো এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্যে তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবে, তুমি যদি কোনো নড়বড়ে ঘরের চালা হও তো তোমার গর্ভের সন্তান সেই ঘরের একটা মজবুত খুঁটি হবে একদিন। নিজের খেয়াল রেখো। আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেডের ওপর বসে নিজের পেটে হাত বুলিয়ে দিতে মনে মনে বলতে থাকে, কলঙ্কিনী নাম শুনেই কষ্ট লাগে না। শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। এই সময় মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনার ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভিতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবল তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন।
তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটুও অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথেই কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনার হাইলাইট করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন আমি তাকে বদনামের ভাগিদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান, সে আমার মেয়ের বয়সী। ওপাশ থেকে কিছু বলার পর মিসেস রেহানা বলে, তুমি চিন্তা করো না আমান, আমি ওকে নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুইটাই হচ্ছে। প্রিয়তম বেঁচে আছে এটা শুনে খুশি, বেঁচে আছে সেই কথা জানানো হয়নি কেন এটা শুনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্ট হয় তাহলে তো মা কিংবা আমাদের কথাটি সে জানাতে পারতো। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধন করছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতেই সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের ওপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারোর কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাক দেয় না, বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটা লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। 2 দিন আগেই জেনেছে লোকটা দুনিয়ায় নেই, তার খবর লোকাতে গিয়ে কত কি ঘটে গেল। এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অঝোর ধারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করেছো? আমাকে জানাওনি কেন? আমার তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভেতরে থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতন পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তো তোমার। কেন আমার সামনে আসছো না? সকালে মিসেস রেহানা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞাসা করতে তারা বলে সকাল থেকে তিনি এখনো ঘর থেকেই বের হননি। মিসেস রেহানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভেতর একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খোলে, কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা বা ব্যালকনিতে কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট 20 মিনিট এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজায় নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ পায় না পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভিতর খচখচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আঁতকে ওঠে রেহানা, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। দেহে যেন কোনো রকমের প্রাণ পাখিটা বেঁচে আছে, একটু এদিক সেদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্লাইনের ছুঁচ বাম হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। আমানের 2 হাতের আঁচলায় সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দেয়, বলে আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও আর কিচ্ছু হতে দেব না।
সারাকে বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্লাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতেই কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপরে আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না, সব মিলিয়ে সারার অবস্থা যেন নাজেহাল। আমান সারাকে শুইয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে